চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশি পণ্যে আরো ৩৫% শুল্ক দিয়ে প্রধান উপদেষ্টাকে ট্রাম্পের চিঠি। ওয়াশিংটনে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে দুদিনের বৈঠক শুরু বৃহস্পতিবার। নতুন শুল্ক আরোপের কারণে সামনে দুঃসময় আসছে মনে করেন বাণিজ্য বিশ্লেষকরা। দর কষাকষি করে দ্রুতই শুল্ক কমিয়ে আনার পরামর্শ। গত ৩ নির্বাচনকে বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আগামীতে সুযোগ না দেওয়ার ঘোষণা। প্রশিক্ষণ সহ নির্বাচনের বিষয়ে কানাডার সহায়তা চায় ইসি। এবং ক্যান্ডিতে বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে শুরুর কিছুক্ষণ পর লঙ্কানদের মাটিতে টাইগারদের প্রথম ওডিআই সিরিজ জয়ের হাতছানি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের সব ধরনের পণ্যের ওপর আরও ৩৫% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে। এই তথ্য জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন বাংলাদেশের যেসব পণ্য যুক্তরাষ্ট্রে যায় তার উপর নতুন করে আরও ৩৫% শুল্ক দিতে হবে। বাংলাদেশের পাশাপাশি নতুন করে শুল্ক আরোপের তালিকায় রয়েছে জাপান ও সাউথ কোরিয়া সহ 14টি দেশ। And there will be approximately 12 other countries that will receive notifications and letters directly from the President of the United States. সব দেশকেই ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেসব চিঠি নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প লিখেছেন, এই শুল্ক হার যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি ও বৈষম্য রয়েছে তা দূর করার জন্য প্রয়োজনের তুলনায় অনেক কম। নতুন এই শুল্ক বিদ্যমান শুল্কের সাথে অতিরিক্ত হিসেবে যোগ হবে। এমনকি ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠালেও এই হারে শুল্ক আরোপ করা হবে। চিঠিতে ট্রাম্প জানিয়েছেন, যেসব দেশের সাথে বাণিজ্য চুক্তি হবে না শুধু তাদের ক্ষেত্রেই ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি পেয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। উপ প্রেস সচিব জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে আছে। এসব বিষয়ে আলোচনা চলছে। আমরা চিঠিটা পেয়েছি, অনেকদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্য আলোচনা চলছে এবং সেই আলোচনা এই মুহূর্তে অ্যাডভান্স স্টেজে আছে। আমাদের বাণিজ্য উপদেষ্টা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন, বাণিজ্য সচিবও আছেন, আমাদের নিরাপত্তা উপদেষ্টা উনিও আছেন। উনি দীর্ঘদিন ধরে উনি যুক্তরাষ্ট্রে কাজ করছেন। সো যুক্তরাষ্ট্রের যে প্রশাসন তার সাথে তার একটা নিবিড় যোগাযোগ আগে থেকেই আছে। আমরা ওনার সেই যোগাযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করছি। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের সাথে এরই মধ্যে আলোচনা হয়েছে। উদ্বেগের কারণ নেই। তার মানে জনাব আজাদ, আমাদের দর কষাকষির সুযোগ আছে, তাই তো? দর কষাকষি না, আলোচনা চলছে। এটা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে এবং আলোচনাটা একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে। ব্যবসায়ীদেরকে আতঙ্কগ্রস্ত হওয়ার আসলে কোনো কারণ নেই, আপনি এরকম কোনো মোটেও কোনো কারণ নেই। আমরা যে আলোচনাটা চলছে সেখানে অবশ্যই বাংলাদেশের স্বার্থটাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আলোচনাটা করা হচ্ছে।
ট্রাম্পের চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রেই পণ্য উৎপাদন করে তাহলে এই শুল্ক প্রযোজ্য হবে না। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিমানের জন্য বোয়িং, সামরিক সরঞ্জাম, গম ও সয়াবিন সহ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু পণ্যে শুল্ক সুবিধা দেওয়ার চিন্তা ভাবনা করছে বাংলাদেশ। বাণিজ্য ঘাটতি কমাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। আগামী 10 ও 11 জুলাই ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সাথে নতুন শুল্ক আরোপ নিয়ে আলোচনা হবে। সেখানে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা চাইবে বাংলাদেশ। সচিব বলেন, সামরিক সরঞ্জাম কিনতে যুক্তরাষ্ট্র সরকারের চাপ নেই, তবে বাংলাদেশ যেন তাদের অগ্রাধিকার দেয় এটি তাদের চাওয়া। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কম হওয়ার পরও বাংলাদেশের ওপর যে পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছে তার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, বাংলাদেশের পণ্যে প্রথমে 37% অতিরিক্ত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, এখন মাত্র 2% কমিয়ে সেটি 35% করা হয়েছে। চিঠিতে বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে। সেজন্যই তো ইউএসটিআই এর সাথে কথা বলা। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি ওরা কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। বাণিজ্য বিশ্লেষক অধ্যাপক মোস্তাফিজুর রহমান মনে করেন, মোট 50% শুল্ক দিয়ে যদি যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য বিক্রি করতে হয় তাহলে বাংলাদেশের সামনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। গবেষণা সংস্থা সিপিডির এই গবেষকের পরামর্শ, আগামী 3 সপ্তাহের মধ্যে বাংলাদেশের উচিত হবে দর কষাকষি করে যতটা সম্ভব শুল্ক কমানোর চেষ্টা করা। পুরোটা না হোক, অন্ততপক্ষে ভিয়েতনামের মতো 20% করতে পারলেও প্রতিযোগিতার সক্ষমতায় তৈরি পোশাক রপ্তানি খাত টিকতে পারবে বলে মনে করেন তিনি। একটা বিপজ্জনক একটা ফেজের মধ্যে আমরা যাচ্ছি, যেখানে আমাদের যারা উদ্যোক্তা আছেন, মার্কিন বাজারের উপরে নির্ভর করেন, আমাদের যারা শ্রমিক আছে, যারা সেইসব ফ্যাক্টরিতে কাজ করেন, তাদের জন্য একটা বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। এখন আমরা যদি আগামী 3 সপ্তাহের আলাপ আলোচনায় অন্তত ভিয়েতনামের পর্যায়েও আমরা যদি নিয়ে আসতে পারি, তো তাহলেও আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা কাজে লাগবে। এখানে পুরো জিনিসটাই একটা দ্বিপাক্ষিক একটা আলাপ আলোচনা, যেখানে একটা পক্ষ অত্যন্ত শক্তিশালী, অন্য পক্ষটা অপেক্ষাকৃত অত্যন্ত দুর্বল, এবং সেখানে শক্তিশালী দেশ তার মতো করে এই সম্পর্কটাকে সাজাতে চাচ্ছে। 100 টাকা ছাড়, তার উপরে 50% অতিরিক্ত শুল্ক, 150 টাকা হবে। শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে কুষ্টিয়ায় 8ম দিনের জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কুষ্টিয়ায় শহীদ পরিবারের সাক্ষাৎ শেষে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করবেন এনসিপি নেতারা। এরপর কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরির সামনে পথসভা করবে দলটি। বিকেলে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে পদযাত্রার মধ্য দিয়ে শেষ হবে 8ম দিনের কর্মসূচি। কুষ্টিয়া ও মেহেরপুরের পদযাত্রার আগে 16 জেলায় পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, গত 3 নির্বাচনকে সেসব বিদেশি পর্যবেক্ষক বৈধ বলে সার্টিফিকেট দিয়েছে, আগামী নির্বাচনে তাদেরকে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না। নির্বাচন ভবনে ঢাকায় কানাডীয় হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকের পর সিইসি বলেন, নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছেন কানাডীয় হাই কমিশনার। তিনি আরও জানান, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কানাডা। পর্যবেক্ষক সহ নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে কানাডার কাছে সহায়তা চেয়েছে ইসি। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে, তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব। অমিত সম্ভাবনাময়
চামড়া শিল্পের টেকসই উন্নয়নে সব পক্ষের কার্যকর অংশগ্রহণ জরুরি। এ লক্ষ্যে চামড়া খাতে সমন্বয়হীনতা দূর করতে 15ই আগস্টের মধ্যে মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হচ্ছে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ টিসিসি। এমন উদ্যোগ চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত মান উন্নয়ন সহ বিশ্ববাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরিতে ভূমিকা রাখবে প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। আফরোজা হাসির রিপোর্ট। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত চামড়া শিল্প, তবে জাতীয় অর্থনীতিতে নেই কাঙ্ক্ষিত অবদান। উল্টো নানা অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে দশকের পর দশক অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প। অনিয়ন্ত্রিত বর্জ্য দূষণ ও সনাতনী পদ্ধতির কারণে পরিবেশ প্রতিবেশ যেমন ধ্বংস হচ্ছে, তেমনি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এমন বাস্তবতায় ধুঁকতে থাকা চামড়া খাতের সংকট কাটিয়ে সমৃদ্ধি নিশ্চিতে পোশাক শিল্পের আদলে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ বা টিসিসি গঠনের উদ্যোগ। রাজধানীতে ওশি ফাউন্ডেশন ও লেদার ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে অংশীজনদের মতবিনিময় সভায় উঠে আসে টিসিসি গঠনের প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সংকট উত্তরণের নানা রূপরেখা। এই টিসিসি যদি মজুরি নির্ধারণ করতে চায়, তাহলে টিসিসি কিন্তু কাজ করবে না, এটা খেয়াল রাখতে হবে। এই টিসিসি অনেক কিছু বিষয় এড়াইয়ে যাবে, এই টিসিসি অনেক নতুন বিষয় আনবে। এইভাবে যদি পরিধি ঠিক করা হয়, তাহলে কিন্তু টিসিসি ফাংশনাল হবে। সবার গাইডেন্স এবং দিয়েই যাতে একটা পারফেক্ট একটা মডেল টিসিসি তৈরি হয়, যেটা গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে যে ঘাটতিগুলো ছিল, সেই ঘাটতিগুলো যেন এইবার এই লেদার টিসিসিতে আমরা যেন অ্যাড্রেস করতে পারি। যেহেতু এটা লেদার টিসিসি হবে এবং সুতরাং মালিক এবং ওয়ার্কারদের রিপ্রেজেন্টেটিভ তারাই যেন নির্ধারণ করতে পারে। শুধুমাত্র ফর্ম করলাম, পরবর্তীতে এর কার্যকারিতাটা এর মধ্যে সীমাবদ্ধ থাকলো, টিক মার্ক দেওয়ার মধ্যে যে একটা টিসিসি ফর্ম করতে হবে আমরা করলাম, সেটা যেন না হয়, এটা রিয়েলি একটা মিনিংফুল যেন একটা কিছু হয়। সো সেটা হলে আমরা এবং এই সেক্টর উপকৃত হবে। মালিক পক্ষের প্রতিনিধি সিলেক্ট করবেন, শ্রমিক পক্ষের প্রতিনিধি সিলেক্ট করবেন, আর সরকারের পক্ষে যারা, এই বিষয়টা যাতে ঠিকভাবে করা হয় সেটা একটু নজরে রাখতে হবে। আমরা 10-12 বিলিয়ন না, আমরা অন্তত পক্ষে 30 বিলিয়ন চামড়া খাত থেকে আমরা আয় করার ব্যবস্থা করব। এই স্বপ্ন যদি বাস্তবায়নের দিকে যাওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এটা দ্রুতই করা সম্ভব হয়ে যাবে, যে 3 পক্ষ মিলে যে কোনো বিষয়ের সমাধান। চামড়া শিল্পে পরিবেশগত মানদণ্ডের পাশাপাশি অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে 15ই আগস্টের মধ্যে টিসিসি গঠনের আশ্বাস সরকারের। চামড়া হলো বাংলাদেশে সবচেয়ে পোটেনশিয়াল আইটেম, কিন্তু আমরা সেটাকে ভ্যালু করতে পারিনি। টিসিসি যদি আমরা গঠন করি, সেই জায়গায় এই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে, কারণ এখানে শ্রমিকের স্বার্থ দরকার, এবং শ্রমিকের স্বার্থ তখনই রক্ষা করা সম্ভব যখন আমি মালিকের স্বার্থটা দেখব। আমরা 15ই আগস্টের মধ্যে একটা পূর্ণাঙ্গ একটা টিসিসি আমরা গঠন করতে চাই লেদার সেক্টর। এটা হবে আমাদের সেক্টর ওয়াইজ সেকেন্ড টিসিসি। বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ, বিলস ও গণস্বাস্থ্য কেন্দ্র। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচ শুরু হচ্ছে। ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা ও দু দলের শক্তি সামর্থ্যের বিশ্লেষণ নিয়ে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক হান্নান সরকার। যাচ্ছি তার কাছে। হান্নান সরকার, চ্যানেল আই স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো আজ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ, তো আজকে বাংলাদেশে কোনো রদবদল আছে কিনা জানাবেন? আমার কাছে মনে হয় একটা পরিবর্তন হতে পারে, কারণ আমরা জানি যে তাসকিন প্রথম ম্যাচে খুব ভালো বোলিং করেছে, অনেকদিন পরে ইনজুরি থেকে ফিরে আসার পরে স্বাভাবিকভাবে ওয়ার্কলোড একটা বিষয় রয়েছে, সেখান থেকে তাসকিনকে সেকেন্ড ম্যাচটা খেলানো হয়নি। তাসকিন হয়তো আবার ব্যাক করবে হাসান মাহমুদের জায়গায়। শান্তর একটা ইনজুরি কনসার্ন ছিল, বাট এখন পর্যন্ত আমরা যতটুকু জানি শান্ত ফিট, স্বাভাবিকভাবে শান্ত খেলবে। যদি শান্ত না খেলতো সেই ক্ষেত্রে হয়তো আরেকটা পরিবর্তন হতো। তো আমার কাছে মনে হচ্ছে একটা পরিবর্তন হতে পারে লাস্ট ম্যাচের সঙ্গে কম্পেয়ার করলে, সেটা তাসকিন হয়তো হাসান মাহমুদের জায়গায় ইনক্লুড হতে পারে। এছাড়াও সম্প্রতি বাংলাদেশ ওয়ানডে সিরিজের র্যাঙ্কিং এ এগিয়েছে, তো ওয়ানডে ওয়ার্ল্ড কাপের জন্য তো শীর্ষ 8 দলের মাঝে থাকতে হবে, তো সেক্ষেত্রে বাংলাদেশের কতটুকু অগ্রগতি আপনি দেখছেন? আমার কাছে মনে হয়
এই একটা উইন আমাদেরকে এক স্টেপ এগিয়েছে, আরেকটা উইন আরেকটু আগাবে। সময়টা রয়েছে, ডেডলাইন যেটা রয়েছে সেটার জন্য আরও বেশ কিছু ম্যাচ আমাদের খেলতে হবে। বাট নিশ্চিতভাবে আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচটা জিতলে সেটা আরেকটু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। অবশ্যই মানে ডিরেক্ট কোয়ালিফাই করার বিষয়টা তো প্লেয়ারদের মাথায় রয়েছে, ক্রিকেট বোর্ডের মাথায়, সবার মাথায় রয়েছে, বাট দিন শেষে ম্যাচ জিততে হবে, এর কোনো বিকল্প নেই। সো জিতলে তো অবশ্যই আমার মনে হয় র্যাঙ্কিং একটু উপরে চলে আসবো আমরা। আচ্ছা, গত ম্যাচে বাংলাদেশ 16 রানে জিতেছে, তো আত্মবিশ্বাসের দিক থেকে কি মনে হচ্ছে আজকে কে এগিয়ে আছে? আজকে আসলে এগিয়ে থাকার জায়গা থেকে শ্রীলঙ্কা তাদের হোম কন্ডিশনে সবসময় এগিয়ে থাকে। আজকে ডিফারেন্ট উইকেটে খেলা হচ্ছে পাল্লে গেলেতে, সেখানে উইকেটটাও ডিফারেন্ট হবে, নতুন একটা কম্বিনেশনের তারা হয়তো খেলার চিন্তা করতে পারে শ্রীলঙ্কা। নিশ্চিতভাবে আমরা হোমওয়ার্ক করব, বাট আমার কাছে মনে হয় যে আজকে খুব ভালো একটা ম্যাচ হবে, এটা আমরা প্রত্যাশা করতে পারি। ভালো একটা উইকেটে, ভালো একটা কন্ডিশনে, ভালো একটা ম্যাচ প্রত্যাশা করতে পারি। কন্ডিশন ওয়াইজ শ্রীলঙ্কা এগিয়ে থাকবে, বাট আমরাও গত ম্যাচ যেভাবে জিতেছি আমাদের কনফিডেন্সটাও বেশ ভালো রয়েছে অন্তত এই ম্যাচের জন্য। আমরাও আশা করছি বাংলাদেশ আজকের ম্যাচটি জিতে সিরিজটি জিতে নেবে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের জন্য অর্থ সহায়তা নয় বরং উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে রাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে তার পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর গুজব না ছড়াতে ভক্ত অনুরাগীদের অনুরোধ জানিয়েছেন তার স্বামী। সুলতানা হিমুর রিপোর্ট। একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন, যার কণ্ঠে লোকসঙ্গীত পায় ভিন্ন মাত্রা। লালন সঙ্গীতের পাশাপাশি তিনি গেয়েছেন আধুনিক ও দেশাত্মবোধক গান। কয়েক বছর ধরে কিডনি ও শ্বাসকষ্টজনিত রোগসহ নানা জটিলতায় ভুগছেন শিল্পী ফরিদা পারভিন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে তার এই অসুস্থতা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে মৃত্যুর গুজব। এমন পরিস্থিতিতে ফরিদা পারভিন মারা যাননি বলে জানিয়েছে তার পরিবার। তার ছেলে ইমাম জাফর নোমানী ফেসবুক পোস্টে লিখেছেন, শিল্পী ফরিদা পারভিনের চিকিৎসার জন্য কোনো অর্থ সহায়তার প্রয়োজন নেই। তার নামে অনুদান চাওয়া শিল্পী হিসেবে ফরিদা পারভিনের জন্য অসম্মানজনক বলে জানিয়েছেন নোমানী। মায়ের অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছেন শিল্পীর স্বামী প্রখ্যাত বংশীবাদক গাজী আব্দুল হাকিম। তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে আসতে, সেটাই আমি বলেছিলাম। আর সেকেন্ড যেটা বলেছিলাম, যদি সেটাও না হয় তাহলে মানে যে আমটো একটা মেডিকেল বোর্ড বসায়, যে ইউনাইটেড হসপিটাল বলেন বা স্কয়ার হসপিটাল বলেন বা বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল বলেন, এইগুলো এবার কি বলেন, এইগুলো সব জায়গায় যে একটা বিশেষজ্ঞ বোর্ড বসায়, তার মানে এই মুহূর্তে ডায়ালিসিস রোগীতে বহুদিন বেঁচেও থাকে। কিন্তু ফরিদা পারভিন দ্রুত সুস্থ হয়ে আবারও গানে ফিরবেন এমন প্রত্যাশা ভক্ত অনুরাগীদের। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। টানা বৃষ্টিতে উপকূলীয় জেলা ভোলা ও পটুয়াখালীতে সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ভোলায় দুদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় জেলায় 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ। এর মধ্যে মঙ্গলবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 34 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। তারা জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বর্ষণ হচ্ছে। এটি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে। ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বেশ কয়েকটি রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। পটুয়াখালীতে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় শহরের অধিকাংশ এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। পানি ঢুকে পড়েছে বিভিন্ন এলাকার দোকানপাট ও বাসা বাড়িতে। স্থানীয় আবহাওয়া অফিস দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় 232.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এর মধ্যে আজ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বৃষ্টি হয় 88.2 মিলিমিটার। বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়া হয়েছে। মানুষ খুব দুর্ভোগের মধ্যে আছে। এই কয়েকদিন মধ্যে বৃষ্টিতে মানুষের অবস্থা এখন খুব খারাপ হয়ে গেছে। আমার বাসার মধ্যে ফ্লোরের পানি একেবারে পথঘাট রাস্তাঘাট সবকিছু তো প্লাবিত হয়েছে। জনজীবন খুব সমস্যার ওঠে আর কি। 25 বছর ধরে এরকমের বৃষ্টিপাত আর কোনো সময় দেখি নেই। বাড়িঘর রাস্তাঘাট সব তলায় গেছে, গাড়ি চালাইতে পারতেছি না। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাওর অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় মাস্টার প্ল্যান নেওয়া হচ্ছে। হাওর অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণে বাঁধ ব্যবস্থাপনা, সবুজায়ন ও পরিবেশ বান্ধব পর্যটনের বিকাশে কাজ করা হবে বলেও জানান তিনি। রাজধানীতে নেত্রকোনা সাংবাদিক ফোরামের উদ্যোগে হাওরের সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি বলেন, জাতীয় সম্পদ হাওরকে রক্ষার জন্য সম্মিলিত উদ্যোগ জরুরি। হাওর অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর জীবন জীবিকা রক্ষার পাশাপাশি জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন পরিবেশ উপদেষ্টা। চারটা পলিসি আমরা কাজে হাত দিয়েছি। একটা হচ্ছে হাওর মাস্টার প্ল্যান, একটা হচ্ছে হাওর প্ল্যান গাইডলাইন অন এমব্যাঙ্কমেন্ট, একটা হচ্ছে হাওরে প্ল্যান্টেশন, আর একটা হচ্ছে হাওরে ট্যুরিজম। এই প্ল্যান্টেশন খালি করলে হবে না, সুরক্ষার জন্য আমাকে একটা মেকানিজম খুঁজে বের করতে হবে। হাওরের ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা দেশের খসড়াটা প্রস্তুত করছি এবং আশা করি এটা চূড়ান্ত করে দেব। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 104 জনে। এখনও নিখোঁজ অনেকে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। বন্যায় প্রাণ হারানোদের মধ্যে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া 27 শিশু রয়েছে। ভারী বর্ষণে আকস্মিক বন্যায় মধ্য টেক্সাসে এই প্রাণহানির ঘটনা ঘটে। টেক্সাসের আবহাওয়া অফিস জানিয়েছে 2-1 দিনের মধ্যে বৃষ্টিপাত কমতে পারে। বৃষ্টিপাত কমলেও টেক্সাসে কয়েকটি দিন নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাশিয়ায় মন্ত্রিত্ব হারানোর কয়েক ঘণ্টা পরই দেশটির সদ্য সাবেক পরিবহন মন্ত্রী রোমান স্টারোভয়েটের মরদেহ পাওয়া গেছে। রুশ তদন্ত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, মস্কোর শহরতলিতে নিজের গাড়ির ভেতর থেকে তার গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে। তদন্ত কমিটি আরও জানিয়েছে, স্টারোভয়েট আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোমান স্টারোভয়েটকে বরখাস্ত করেন। তার বিরুদ্ধে নিরাপত্তা দুর্গ নির্মাণের জন্য বরাদ্দ করা রাষ্ট্রীয় তহবিল আত্মসাতে জড়িত থাকার অভিযোগ আনা হয়। দলের নেতাদের অপসারণে জাতীয় পার্টির চেয়ারম্যানের একক ক্ষমতাকে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক বলেছেন দলটির বহিষ্কৃত সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। সোমবার দল থেকে শীর্ষ 3 নেতাকে বহিষ্কার করেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। পরদিন গুলশানের সংবাদ সম্মেলনে এসে 3 নেতাই নিজেদের স্বপদে বহাল থাকার দাবি করেছেন। জাতীয় পার্টির বহিষ্কৃত মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আগামী কাউন্সিলে যেতে বাধা দিলেও তারা যে কোনো মূল্যে যাবেন। সেখানে জাতীয় পার্টি নেতৃত্বে নির্ধারণ করা হবে, পার্টিকে ভাঙতে দেয়া হবে না। এরশাদ সাহেবকে অনেকে বলেন স্বৈরাচার। বাংলাদেশ না, এই সাবকন্টিনেন্ট না, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই কোন একটা সরকার প্রধান ক্ষমতার থেকে বের হয়ে জেলে বসে 5-5টা সিট থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। কথা হচ্ছে যে আমরা ইমোশনাল না হয়ে আমাদের যদি দেখি জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা তিনি যে কাজ করে গেছেন এগুলো চিন্তা করেন। এবার দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ। দ্বীপ জেলা ভোলায় দুগ্ধ শিল্পে নতুন এক দিগন্তের সূচনা হয়েছে। প্রথমবারের মতো নৌযানে কুলিং ট্যাঙ্কারের মাধ্যমে দুর্গম চরাঞ্চল থেকে শুরু হয়েছে দুধ সংগ্রহ। এতে কমেছে পরিবহনের সময়, নিরাপদ থাকছে দুধের গুণগত মান। এই উদ্যোগে সন্তুষ্ট খামারিরা। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ভোলায় বিচ্ছিন্ন চরাঞ্চলের খামারিরা দীর্ঘদিন ধরে দুধ উৎপাদন করলেও বাজারজাত করার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে আসছিলেন। দীর্ঘ নদীপথ পাড়ি দিতে গিয়ে বিভিন্ন কারণে দুধ নষ্ট হয়ে যাওয়া ছিল নিয়মিত সমস্যা। তবে এখন নৌযানে কুলিং
ট্রাঙ্কারের প্রবর্তন এই চরাঞ্চলের খামারিদের নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। আগে কন্টেনার করে দুধ আনলে আমাদের দুধ নষ্ট হয়ে যেত অনেক। এই ট্যাঙ্কারটা দিয়ে আমাদের দুধটা যদি 2-3 ঘন্টা পরে যদি আসে লেট হয়, আমার দুধগুলো ভালো থাকে, দুধগুলো নষ্ট হয় না। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের আওতায় এই যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। কুলিং ট্রলারের কারণে তাদের দুধটা সেফলি ওই জায়গা থেকে আসতেছে এবং অতি সহজে বাজারজাতকরণটা আরও শক্তিশালী হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন এই উদ্যোগ ভোলার দুগ্ধ শিল্পকে আরও শক্তিশালী করছে, গতি আনছে স্থানীয় অর্থনীতিতে। কুলিং ট্যাঙ্কার ট্রলারে ফিট করা, মিল্ক আনয়ন করা, এটা একটা যুগোযুগী পদক্ষেপ। আমি এই যুগোযুগী পদক্ষেপকে সাধুবাদ জানাই। কুলিং ট্যাঙ্কারের মাধ্যমে খামারিরা এখন ন্যায্য মূল্য ও নিরাপদ পরিবহনের সুবিধা পাচ্ছেন। এর ফলে দুগ্ধ শিল্পের প্রসার ঘটবে বলে আশা করছেন এই অঞ্চলের মানুষ। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। বর্ষায় বিষধর সাপের কামড়ে মৃত্যুর হার কমাতে রংপুর বিভাগে সচেতনতা কার্যক্রম শুরু করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। কর্মসূচিতে প্রকৃতির ভারসাম্যের জন্য সাপের আবাসস্থল রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া সাপের কামড়ের পর সঠিক চিকিৎসা ও দেশে অ্যান্টিভেনম তৈরিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠকরা। হেসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেইনা লাভলির রিপোর্ট। রংপুর বিভাগে উদ্ধার হওয়া পদ্ম গোখরা, খইয়া গোখরা, ওয়ার্ল্ডস ক্রেট, ব্র্যান্ডেড ক্রেট, কমন ক্রেট, ব্ল্যাক ক্রেট সহ বিষধর সাপ নিয়ে ক্যাম্পেইন শুরু করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। রংপুর কারমাইকেল কলেজ প্রাঙ্গণে প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ সাপ হত্যা বন্ধ করা, সাপের কামড়ে জীবন বাঁচাতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের সচেতন করা হয়। জীবনের প্রথম এত সাপ দেখলাম, আমি সুন্দর লাগলো। আমাদের ছেলেমেয়েরা এত বড় সাপ দেখেনি, তাই আনা খুব উত্তম বা সুন্দর কাজ করছেন। সঙ্গিনী, ডারাস, অনেক কিছু সাপে দেখলাম। সাপ যে শুধু আমাদের ক্ষতি করে এমন না, আমাদের পরিবেশের যে জীববৈচিত্র্য সেটা রক্ষা করে। সাপটাকে না মেরে এটাকে আমরা যদি ছেড়ে দিই তাহলে এটা আমাদের পরিবেশে অনেকটা ভালো ভূমিকা রাখবে। ক্যাম্পেইনে লোকালয়ে সাপের উপদ্রব বাড়ার কারণ তুলে ধরেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সংগঠকরা। আমাদের মানুষদের কাজের জন্য সাপেদের আবাসস্থল ধ্বংস করতেছি, আর এই ধ্বংস করার ফলেই কিন্তু সাপেরা লোকালয়ে বেশি বেশি চলে আসতেছে। আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম কারেন্ট জাল বা আরও যে জালগুলো রয়েছে মাছ শিকারের জন্য আমরা ফেলে রাখি, সে জায়গাগুলোতেও সাপ বেঁধে কিন্তু সাপ মারা পড়তেছে। বিষধর সাপের দংশনের 100 মিনিটের মধ্যে চিকিৎসা শুরুর আহ্বান জানানো হয় ক্যাম্পেইনে। দেশে অ্যান্টিভেনম তৈরির একটা ব্যবস্থা করে, সেক্ষেত্রে দেখা যাবে যে এই সংকটগুলো থাকবে না। তখন আমাদের দেশে যদি স্নেক বাইট হয়, রোগী মারা যাওয়ার চান্স অনেকটা কমে যাবে। ক্যাম্পেইনে খাল, বিল, জলাশয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধের উপর গুরুত্বারোপ করে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশি পণ্যে আরও 35% শুল্ক দিয়ে প্রধান উপদেষ্টাকে ট্রাম্পের চিঠি। ওয়াশিংটনে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে দুদিনের বৈঠক শুরু বৃহস্পতিবার। নতুন শুল্ক আরোপের কারণে সামনে দুঃসময় আসছে মনে করেন বাণিজ্য বিশ্লেষকরা। দর কষাকষি করে দ্রুতই শুল্ক কমিয়ে আনার পরামর্শ। গত 3 নির্বাচনকে বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আগামীতে সুযোগ না দেওয়ার ঘোষণা। প্রশিক্ষণ সহ নির্বাচনের বিষয়ে কানাডার সহায়তা চায় ইসি। এবং ক্যান্ডিতে বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে শুরু কিছুক্ষণ পর। লঙ্কানদের মাটিতে টাইগারদের প্রথম ওডিআই সিরিজ জয়ের হাতছানি। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।